নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। ইতিমধ্যেই এই ছবিগুলো ভাইরাল, সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, লোকের ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে, লোকের টুইটার হ্যান্ডেলে ঘুরে বেড়াচ্ছে, হোয়াটসঅ্যাপে ঘুরে বেড়াচ্ছে এবং এটা নিয়ে প্রচুর হাসি মজা, আমরা যাকে বলি নানা রকম মন্তব্য মিম হচ্ছে। ছবিটা হচ্ছে সংসদ চলছে, লোকসভা, সেটা আপনারা যে ছবিটা প্রথমেই দেখেছেন। সেখানে জুন দুপাশে মহুয়া আর সায়নী ঘুমাচ্ছে, ঘুমিয়ে পড়ে যাচ্ছে এবং জুনেরও চোখ প্রায় ঢুলুঢুলু, কী হচ্ছে বা না হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। আবার অন্য একটা ছবি, সেই ছবিটা আমরা যেটা দিয়ে করেছি সেটা হচ্ছে রচনা ব্যানার্জি, তিনি রাহুল গান্ধীর সঙ্গে একটা সেলফি নিচ্ছেন, সে নিতেই পারেন। তো আমার আজকের এই প্রসঙ্গ, আমি যে আজকে যেই প্রসঙ্গ নিয়ে আলোচনা করব সে হচ্ছে এই দায় তো আমাদের, এই দায় তো আমাদের বাংলাভাষীর, এই দায় তো আমাদের ভোটারদের। আমরা কাকে পাঠাবো সেটা তো জনগণের ভোটাধিকারের ওপর আর কি নির্ভর করে। আমাদের প্রার্থী তো আমরাই বেছে নিই। তো ফলে আজকে যারা হাসি করছেন, ঠাট্টা করছেন, বলা যেতে পারে খিল্লি করছেন, মজা করছেন যে একদিকে মেদিনীপুর ঘুমিয়ে পড়েছে, অন্যদিকে কৃষ্ণনগর ঘুমিয়ে পড়ে, না, একদিকে যাদবপুর ঘুমিয়ে পড়েছে, অন্যদিকে কৃষ্ণনগর ঘুমিয়ে পড়েছে, মেদিনীপুর ঢুলু ঢুলু চোখে তাকিয়ে আছে। কিন্তু মনে রাখতে হবে যে ৪৫% মানুষ, কিন্তু তার বেশি এদেরই ভোট দিয়েছিল। এর মধ্যে দেখুন, হতে পারে ক্লান্তির জন্য, হতে পারে বা নানা কারণে হতে পারে। আর মহুয়া তো তার স্বাক্ষর রেখেছেন সংসদে। কিন্তু আমি বলতে চাইছি অন্য যারা আর অন্য যে সমস্ত যার ছবি নিয়ে যে আলোচনা করছি, জুন হোক, সায়নী হোক বা রচনা হোক, যারা এসেছেন সিনেমার থেকে। দেখুন, এই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার আগে থেকেই যারা সিনেমার সঙ্গে যারা জড়িত, নায়কদের, নায়িকাদের বা অভিনেতা, পার্শ্বচরিত্র অভিনেতা অভিনেত্রী হোক, যারাই হোক, তাদের অনেক বেশি করে রাজনীতিতে নিয়ে এসছেন। সেই তাপস পাল কবে শুরু করেছিলেন, তারপরে শতাব্দীতে এবার নিয়ে 4বারে সাংসদ হয়ে গেলেন। তো এদের তৃণমূল কংগ্রেস নিয়ে এসেছিল একটাই কারণে, তাদের এদের জনপ্রিয়তা যে জেলায় গ্রামে সেটাকে কাজে লাগানোর জন্য। ফলে তাদের সাংসদ করা হয়েছে। এখনও দেব সাংসদ আছেন, দুদিন আগে মিমি বা নুসরত ছিলেন। কিন্তু আমার যেটা বলার জায়গা সেটা হচ্ছে সাংসদ তো হলেন, তো সাংসদে ওরা কি করলেন, কি শিখলেন। দেখলাম একদিন আগেই সংবাদপত্রে বলেছে তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, তার কাছে রচনা ব্যানার্জি শিখতে চাইছেন, খুব ভালো, শেখার আগ্রহ থাকলে শিখতে চাইছেন, এবং বলেছেন যে লোকসভা বা তিনি শিখতে চান। তখন সুদীপ সে প্রসঙ্গেই বলেছেন যে মিমি বা নুসরতের প্রথম দিকে উৎসাহ ছিল, তারপর আর কি তাদের পারফরমেন্স নীল, এবং তারপর সে দুবাইতে শুটিং করতে চলে গেছে। রচনা আশা করি সেটা করবে না। তার মানে যারা লোকসভার যে দলনেতা, তিনি বীতশ্রদ্ধ এদের কাজে। দেখুন, রচনা আসার পর আর কি, রচনা হুগলিতে ক্যান্ডিডেট হওয়ার পর নানাভাবে ছড়িয়ে লাট করে দিয়েছিলেন। উনি ধোয়া দেখেছিলেন, কারখানার ধোয়া, উনি আর কি দেখেছিলেন গরু পুষ্টিকর দুধ দেয়, সেটা দেখেছিলেন, দই তৈরি হয়। ফলে নানাভাবে উনি যে রাজনীতি সম্পর্কে আর কি রও জানেন না, সেটা উনি নানাভাবে উনি বুঝিয়ে দিয়েছিলেন। সবাই যে রাজনীতিতে আসার আগে রাজনীতি জানবেন, তো সেটাও হলে ভালো, না হলেও তাকে প্রতিনিয়ত শিখে চলতে হবে। কিন্তু এরা কি শিখছেন? যেমন ধরুন, রচনা যখন প্রথমবার হুগলিতে গেলেন, উনি একটা ব্যান্ডেলে প্রচারের পর একটা আর কি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন। তাতে উনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে উনি রাজনীতিতে এসেছেন, এনার এবার ফিরিয়ে দেওয়ার পালা। উনি সবই পেয়েছেন, তার কথা সঙ্গে আমি আর কি যেটা কোট সেটাই বলি। তিনি বলেছিলেন, টাকা পয়সা, প্রতিপত্তি, ভালোবাসা, সংসার, ছেলে, জীবনে সব পেয়েছি, এবার দেওয়ার পালা, তাই রাজনীতিতে এলাম। এবং তার সঙ্গে মুখ্যমন্ত্রীর 2009 থেকে ঘনিষ্ঠতা। তিনি বলেছেন, দিদির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, দিদি আমাকে রাজনীতিতে আসার প্রস্তাব দিয়েছিলেন। শুরুতে টানা কয়েকদিন ভেবেছিলাম, কারণ আমার ব্যবসা, কাজ, সংসার এবং ছেলে। কিন্তু দিদি একদিন জানতে চাইলেন, কি ভাবছো? বললাম ছেলের কথা। তিনি হেসে বলেছিলেন, বাবা,
তোমার ভাবার জন্য কত কি আছে। তো তারপরে রচনার উত্তর, দিদি বলেছিলেন ছেলে তো বড় হয়ে গিয়েছে, আর কিছুদিন পর প্রতিষ্ঠিত হয়ে যাবে, বাইরেও চলে যেতে পারে। এই কথাটাই নাকি তাকে রাজনীতিতে আসার জন্য অনুপ্রাণিত করেছিল। আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা নিয়েই সবাই রাজনীতি করেন, তো ফলে রচনারও এই কথাটা অনুপ্রাণিত হয়েছিল। যদিও আমার কাছে খবর আছে যে 2021 সালের লোকসভার ভোটে উনি বিজেপির কোনো শীর্ষস্থানীয় নেতার সঙ্গেও বৈঠক করেছিলেন টিকিটের জন্য। সে থাক, সেই প্রসঙ্গ ভিন্ন। এখন উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় অনুপ্রাণিত হয়েছেন, ফলে অনুপ্রাণিত হলেন। তারপরে আমরা কি দেখছি, যে সেখানে গিয়ে লোকসভায় রোজ ওনার যে আর কি সমাজ মাধ্যম, উনি সেখানে রোজ একটা করে সেলফি তুলে তুলে দিচ্ছেন। আসার পর উনি কোথায় কোথায় সংসদের নানা জায়গায় ঘুরছেন এবং সেখানে দাঁড়িয়ে উনি সেলফি তুলছেন। এবং সেখানে থার্ড ডে পার্লামেন্টে দেখলাম উনি রাহুল গান্ধীর সঙ্গেও সেলফি দিয়েছেন। ভালো, প্রথমবার গেছেন, একটা বিস্ময় থাকাটাই স্বাভাবিক। এবং নতুন পার্লামেন্টে গেছেন, তার আর কি গলি সব অলি গলি চিনে নেবেন, কিন্তু নিজেকে কি তৈরি করবেন? কারণ এখনো পর্যন্ত ওই তাপস পাল কিন্তু স্মরণীয় হয়েছিলেন ঘরে মেয়ে ঢুকিয়ে দেবো বলে নদিয়াতে। তাপস পালকে লোকে রাজনীতিতে, সিনেমায় তাপস পালকে লোকে বহু ভালো সিনেমার জন্য মনে রেখেছে, কিন্তু রাজনীতিতে তাপস পালকে মনে রেখেছেন মানুষ ওই ঘরে ছেলে ঢুকিয়ে দেব এই কথাটা বলার পর। শতাব্দী রায়কে আমি জানি না আজ পর্যন্ত শতাব্দী রায়কে কোনোদিন লোকসভায় কিছু ডিবেটে বলতে আমি অন্তত শুনিনি। আপনারা শুনে থাকলেন আমাকে জানাবেন কোনো ডিবেটে উনি পার্টিসিপেট করেছেন, ভালো বলেছেন। উনি বরঞ্চ জেলায় গিয়ে বলেন আমাকে দেখতে সামনে থেকে পেয়েছেন, ভোট দিন। ফলে 4 বার যখন উনি সাংসদ হয়েছেন, এত এবার ক্ষোভ বিক্ষোভের মাঝেও, তার মানে বীরভূমের মানুষের ওনার ওপর আস্থা আছে, এর বিষয় তো কিছু নেই। কিন্তু উনি কি আর কি সংসদে যোগ করলেন? একটা সময় সংসদে পশ্চিমবঙ্গ থেকে কারা গেছেন, হীরেন মুখার্জি, ইন্দ্রজিৎ গুপ্ত, গুরুদাস দাশগুপ্ত, এক একজন স্টলওয়ার্ড গেছেন এখান থেকে। সিপিএমের একাধিক সাংসদ বা সেখানে সিপিআইয়ের সাংসদ বা আপনার যদি তৃণমূলেরও আমি সাংসদ দেখি, আজকে সৌগত দ্বারা, তারাও তাদের মতো যথেষ্ট যোগ্য। কিন্তু এই যে ধরুন সিনেমা আর্টিস্টদের আনা হচ্ছে বা এই যে রাজনীতির বাইরের লোকদের আনা হচ্ছে, তারা বেশিরভাগ সময় আমরা দেখতে পাচ্ছি নিজেদের তৈরি করছেন না। এরা রাজনীতিটাকে একটা তার প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করছেন। কেমন প্ল্যাটফর্ম? যিনি অভিনয় থেকে এসছেন, ফলে এই রাজনীতির মঞ্চটা ব্যবহার করে উনি যে অভিনয়ের সঙ্গে এখন তো সেও কিছু করে না, নানা রকম বিজনেস করছে, তার নানা প্রোডাকশন কোম্পানি আছে। ফলে এই রাজনীতির সঙ্গে থাকলে সেগুলো হয়তো সুবিধা পায় বা তার। আর এখন আমরা দেখতে পাচ্ছি যে রাজনীতিতে না থাকলে বাংলায় কি গানের বাজার কি অভিনয় বাজারে কাজ পেতে প্রচুর অসুবিধা হয়। ফলে রাজনীতির যোগ থাকলে যে একজন গায়ক বা গায়িকা সেও জেলায় জেলায় প্রোগ্রাম পান, একজন নায়ক বা নায়িকা সে টিভি সিরিয়ালের তার অফুরান। ফলে এখনকার যারা সবে সিরিয়ালে নেমেছেন তারাও সব তৃণমূলে যুক্ত হয়ে গেছেন এবং তৃণমূল কংগ্রেসও আর কি দেবে আর নেবে, মিলায়ে মিলিবে তত্ত্বে বিশ্বাসী, ফলে দিচ্ছে এবং তাদের থেকে নিচ্ছে। কিন্তু তাই আমরা যখন হাসছি যে স্বাভাবিক এই যে ধরুন নানা ধরনের ডিবেট হবে, নিশ্চিত আমি আবারও বলেছি মহুয়া একমাত্র যেখানে দাঁড়িয়ে সেই রাজনীতির লোক, সে মহুয়া রাজনীতি করেই এসেছে। কিন্তু অন্য যারা আসছেন তারা কিন্তু রাজনীতিটা এখনও পর্যন্ত রাজনীতিতে আসছেন, কিন্তু তারপর রাজনীতিতে আসার পরও তাদের কোনো শেখার আগ্রহ নেই। এই দেব পার্লামেন্টে ওঠেন, কী বলেন জানি না, 2-1 বার ঘাটাল নিয়ে বলেছেন, তো ওনার ফলে আমি কোনো বুঝতে পারিনি তারপরে উনি কি বলতে চাইছেন। ঘাটালের 4-5টা কথা বলেছেন, তারপরে উনি এখানে সিনেমা নিয়ে ব্যস্ত থেকেছেন। এবার ক্যান্ডিডেট হতে চাননি, তারপরেও হয়েছেন এবং জিতেছেন আবার। ফলে পার্লামেন্টেও যাবেন উনি, পার্লামেন্টে গিয়ে আবারও সেই 5টা বছর। ঘাটালের মানুষ যদি ঘাটার মাস্টার প্ল্যান পান সেটা তাদের লাভ, কিন্তু তাকে পার্লামেন্টে কিছু আর কি আগের বারের 2বার যেরকম পারফরমেন্স ছিল এবারও সেই পারফরমেন্সই থাকবে। তাই এইসব মিম শেয়ার করে সত্যি কি আমাদের কোনো লাভ আছে? তাতে কিছু সময়ের মজা হতে পারে বা কিছু সময় আমরা আনন্দ উপভোগ করতে পারি, কিন্তু আমরা যখন ভোট দিই তখন তো সেটা তো আমরা চিন্তা করি না, তখন তো আমরা দলের প্রতি ভোট দিই। ফলে এটাই আমি বললাম, এটাই আমাদের প্রাপ্য। আজকে ধরুন জুন মালিয়া, সে তো বিধানসভায় এমএলএ ছিল, তো জুন মালিয়ার কোনো বক্তব্য সেই অর্থে কি শোনা গেছে? কেউ শোনেনি। ফলে জুন মালিয়া ওখানে গিয়ে কি বলবেন? 2-1টা জায়গায় প্রেসে কিছু বলতে পারেন, তো বলবেনটা কি? আর ওখানে যারা
আর কি লোকসভায় যারা স্পিকার, যে অন্য জায়গা থেকে যারা রাজনীতি থেকে এসেছেন, তাহলে তাদের আর কি পড়াশোনা, তাদের জ্ঞান, তাদের চর্চা অনেক বেশি। আমার যেটা বলার, যে বাংলাতে দেখুন যেতে পারে, রাজনীতিতে যাওয়ার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই, কিন্তু এই সেলফি বা এর মধ্যে না থেকে এদের তৈরি হওয়া উচিত, যেটা আমাদের আগের যে সমস্ত উদাহরণ দিলাম সেটা কিন্তু আমরা দেখা যায়নি। কারণ এরা জনগণের প্রতিনিধি হয়ে যাচ্ছে, এনারা 5 বছর থাকবেন, তা এদের এক্সপেকটেশন অনেক। এদের এক্সপেকটেশন শুধুমাত্র এই একটা দিদি নাম্বার 1 শো করা নয়, বরঞ্চ ওখানে গিয়ে তারা লাফটার শোয়ের এক একজন করে অঙ্গ হয়ে যাচ্ছেন। তাদের মানুষের এক্সপেকটেশন অনেক, শুধুমাত্র সেখানে নয়, যে এলাকায় তারা জিতেছেন সেখানে তাদের উন্নয়নের কাজ তারা ধরে নিয়ে উন্নয়ন নিয়ে যাবেন সেখানে গ্রাউন্ড লেভেলে। সেখানে কেন্দ্রের সঙ্গে নানা প্রকল্প তাকে নিয়ে যেতে হবে কথা বলে। তো এই আশা করি রচনায় সেলফি থেকে একদিন বেরোবেন। প্রথম প্রথম তো ভালো, সবারই একটা, যেমন অপুর প্রথম রেলগাড়ি দেখার বিস্ময় আমরা দেখেছিলাম, আমরাও দেখেছিলাম, সেই বিস্ময়ে থাকাটা স্বাভাবিক। এই মুগ্ধতা কেটে গেলে আলটিমেট উনি হয়তো কাজে ফিরবেন, আমরা সেই আশাই করতে পারি। এর বেশি আমরা আর কী বা করতে পারি। আপনারা দেখুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।